কিছুদিন আগেও ছিলেন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত বিদেশি সন্ত্রাসবাদী হিসেবে সেই আহমেদ আল শারাই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার সম্পর্ক উন্নয়নে এগিয়ে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের পর সিরিয়ার এই প্রেসিডেন্ট দাবি করেছেন দামেস্ক এখন ওয়াশিংটনের হুমকি হিসেবে নয়, এক ভূ রাজনৈতিক মিত্র। আর সিরিয়ার জন্য সম্ভব সবকিছু করার প্রস্তুতি দেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সিরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও 6 মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এক নতুন অধ্যায়ে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। সোমবার দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের রুদ্ধদ্বার বৈঠক হয় হোয়াইট হাউসে। এটি সিরিয়ার একজন প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফর। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। একই সাথে সিরিয়ার এগিয়ে যাওয়ার পথে সহায়তার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। সে এক কঠিন জায়গা থেকে এসেছে এবং সে নিজেও কঠিন মানুষ। আমি তাকে পছন্দ করি। এছাড়া আমরা সিরিয়াকে সফল করতে যা কিছু প্রয়োজন তাই করব, কারণ এটি মধ্যপ্রাচ্যের এই অংশ। এরই মধ্যে ইসলামিক স্টেট আইএসের অপতৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কথা জানিয়েছে সিরিয়া। তবে দামেস্কের একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। একই সাথে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। তবে আহমেদ আল শারার অতীত নিয়ে আছে নানা বিতর্ক, কারণ তিনি একসময় আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী হায়াত তাহরি আল শামের নেতা ছিলেন। তবে আহমেদ আল শারা ফক্স নিউজকে বলেন তার অতীত নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি এবং সিরিয়া এখন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র, শত্রু নয়। সম্প্রতি ওয়াশিংটন আল শারাকে বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে দেয়। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সিরিয়াকে ওয়াশিংটনে তাদের দূতাবাস পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে, যাতে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংবাদ মাধ্যমটিকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। আর ট্রাম্পের ভাষণ সম্পাদনায় ভুলের জন্য ক্ষমা চেয়েছেন বিবিসি চেয়ারম্যান। ট্রাম্পের আইনজীবীদের দেয়া চিঠিতে আগামী শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার, ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। না হলে $100 কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলেও জানানো হয়েছে চিঠিতে। ট্রাম্পকে নিয়ে বিবিসির ওই তথ্যচিত্রের নাম প্যানোরামা। এ নিয়ে সমালোচনার মধ্যে রবিবার পদত্যাগ করেন সংবাদ মাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। টিম ডেভি ও ডেবোরা এক বিবৃতির ভুলের জন্য তাদের দায় রয়েছে বলে জানান। যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা নিরসনে একটি অস্থায়ী অর্থায়ন বিল এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিল সিনেটররা। অনুমোদনের জন্য পাঠানো হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে। বিলটি অনুমোদিত হলে প্রতিনিধি পরিষদে ফিরে এসে এটি অনুমোদন করতে হবে। এরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের জন্য বিলটি তার টেবিলে যাবে। সোমবার ট্রাম্প জানান তিনি সিনেটরের এই ফেডারেল তহবিল বিলকে সমর্থন করেছেন। এদিকে সরকার বন্ধের শুরু থেকে বিমানবন্দরে কর্মী সংকট আরও বেড়েছে। এটি দেশটির ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকার অচলাবস্থা। জলবায়ু পরিবর্তনের প্রভাব অস্বীকারীদের নতুন করে পরাজিত করার আহ্বান জানিয়েছে ব্রাজিল। স্থানীয় সময় সোমবার ব্রাজিলে আমাজন অঞ্চলের বেলেম শহরের জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত 30তম সম্মেলনে এই আহ্বান জানান আয়োজক দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে এবারের সম্মেলনে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলনকারী ও দ্বিতীয় বায়ু দূষণকারী দেশ যুক্তরাষ্ট্রের না থাকাটা বেশ গুরুত্ব পাচ্ছে। তবে সম্মেলন মঞ্চে স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও স্থানীয় পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে জাতিগত পরিচয়ের জন্য এখনো মারা যাচ্ছে মানুষ, পোড়ানো হচ্ছে আগুনে, দেয়া হচ্ছে মাটি চাপা। সুদানের পশ্চিমাঞ্চল এল ফাশের শহরে দেখা দিচ্ছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়।
যেখানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের বিরুদ্ধে উঠেছে গণহত্যা ও লাশ গোপনের গুরুতর অভিযোগ। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে হাজারো মানুষ নিখোঁজ, আর যারা বেঁচে আছে তারা পালিয়ে বেড়াচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। মৃত্যু মানে শুধু মানুষের হারিয়ে যাওয়া নয়, হারিয়ে যায় ইতিহাস, সংস্কৃতি ও মানবতার বিশ্বাস। দারফুরের এল ফাশের শহর এখন এক জীবন্ত ট্র্যাজেডি, যেখানে জাতিগত বিদ্বেষের আগুনে পুড়ছে মানুষ, বশীভূত হচ্ছে মানবতা। এবার সুদানের পশ্চিমাঞ্চলের শহরটিতে ভয়াবহ হত্যাযজ্ঞের প্রমাণ গোপন করতে মরদেহ পোড়ানো ও গণকবরে পুঁতে ফেলার অভিযোগ উঠেছে আধা সামরিক বাহিনী RSF এর বিরুদ্ধে। আমি নিজের চোখে এক জায়গায় 40 জন মানুষকে গণনা করতে দেখেছি, যাদের মধ্যে একজন জীবিত ছিল, আর বাকিদের কোনো খোঁজ নেই। আমার মতো নারী, শিশু এবং বয়স্কদের কাছে কোনো অস্ত্র নেই। যারা মারা গেছে তাদের বেশিরভাগই নিরস্ত্র ছিল। অনেকেই নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য দৌড়াচ্ছিল, কিন্তু সরাসরি বোমাবর্ষণ করে সবাইকে মেরে ফেলা হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, গেল 26শে অক্টোবর রক্তাক্ত হামলার পর শহর দখল করে আধা সামরিক বাহিনী রাস্তা থেকে শত শত মৃতদেহ তুলে নিয়ে গেছে। সংগঠনটির বক্তব্য, এখানে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দারফুরে চলমান পূর্ণাঙ্গ গণহত্যার আরেকটি অধ্যায়। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, শহরের মোট 2,60,000 বাসিন্দার মধ্যে অন্তত 82,000 মানুষ পালিয়ে গেছে। যারা রয়ে গেছেন তারা খাদ্য ও পানির অভাবে এবং জাতিগত নিপীড়নের শিকার হয়ে আছেন মারাত্মক ঝুঁকিতে। এদিকে চিকিৎসাসেবী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের কর্মকর্তা সিলভেন পেনিকো বলেন, মানুষদের শুধু তাদের গায়ের রঙের জন্য তাড়া করে হত্যা করা হচ্ছে। এটি সত্যিই ভয়াবহ। সরকার সমর্থিত RSF এর শিকড় দারফুরের কুখ্যাত জানজাউথ মিলিশিয়া, যারা 2 দশক আগে একইভাবে গণহত্যা চালিয়েছিল। 2003 থেকে 2008 সালের মধ্যে জাতিগত সহিংসতায় অন্তত 3 লাখ মানুষ নিহত হয়েছে। নাহিদা রিন্থি, DBC নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়ন স্থগিত করেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ড। সীমান্তে মাইন বিস্ফোরণে সেনা আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় দেশটি। থাইল্যান্ডের সরকারি মুখপাত্রের বরাত দিয়ে সোমবার জানানো হয়, কম্বোডিয়া সীমান্তবর্তী সিসাকেত প্রদেশে ল্যান্ড মাইন বিস্ফোরণে কয়েকজন থাই সেনা আহত হয়। এরপরই চুক্তি বাস্তবায়ন স্থগিত করে ব্যাংকক। তবে কম্বোডিয়া জানিয়েছে তারা এখনও চুক্তি বাস্তবায়নের প্রতি অঙ্গীকারবদ্ধ। গেল জুলাইয়ে সীমান্ত সংঘর্ষে 40 জনের বেশি নিহত হয়। গেল অক্টোবরে মালয়েশিয়ায় ট্রাম্পের উপস্থিতিতে 2 দেশ স্থায়ী শান্তি চুক্তি বাস্তবায়নে সই করে, যদিও থাইল্যান্ড এটিকে শান্তি চুক্তি বলতে অস্বীকৃতি জানায়। নজিরবিহীন খরার কবলে পড়েছে ইরান। বিশেষ করে রাজধানী তেহরানে তীব্র আকার ধারণ করেছে পানির সংকট। এই অবস্থায় শহরটি খালি করা হতে পারে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দীর্ঘদিনের অনাবৃষ্টিতে ইরানের বহু অঞ্চলে শুকিয়ে গেছে নদী ও হ্রদ। রাজধানী তেহরান সহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। গড় বৃষ্টিপাত কমেছে প্রায় 40%। তাপমাত্রা বেড়েছে গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস। প্রধান জলাধারগুলোর পানির স্তর নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে। এর প্রভাবে দেখা দিয়েছে ভয়াবহ খরা। এর বিরূপ প্রভাব পড়ছে কৃষি, শিল্প এবং দৈনন্দিন জীবনে। পর্যাপ্ত সেচের পানি না থাকায় ধান ও গমের জমি চাষ অসম্ভব হয়ে পড়েছে। তেহরানের প্রধান জলাধার লাতিয়ান বাঁধ, যার এখন ধারণ ক্ষমতার 10%-এরও কম পানি রয়েছে। কারাজ বাঁধের অবস্থাও শোচনীয়। গেল বছরের তুলনায় এবার বৃষ্টিপাত 92% কমেছে। সংরক্ষণাগারে পানি রয়েছে মাত্র 8%, যার বেশিরভাগই ব্যবহার অনুপযোগী। এমন পরিস্থিতিতে শহরটি খালি করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃষ্টি না হলে রাজধানীতে পানি রেশনিং শুরু করতে হতে পারে। তবে রেশনিংয়েও কাজ না হলে তেহরান খালি করার কথা ভাবতে হবে। সংকট তীব্র হওয়ায় শিগগিরই বন্ধ হতে পারে পানি সরবরাহ। অতিরিক্ত পানি ব্যবহারকারীদের জরিমানারও পরিকল্পনা করছে সরকার। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংকটকে আরও গভীর করেছে। ভয়াবহ এ খরা শুধু ইরানেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের পরিবেশ ও খাদ্য নিরাপত্তায়ও ফেলতে পারে গুরুতর প্রভাব।
মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। দিল্লির পর এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জেলা আদালতের বাইরে এ বিস্ফোরণে কমপক্ষে 12 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের G11 সেক্টরে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের বাইরে হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। নিরাপত্তা কর্মকর্তারা জানান, নিহতদের মরদেহ ইসলামাবাদের PISM হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এখনো কোনো গোষ্ঠীর এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান নিরাপত্তা বাহিনী বলছে এটি পাকিস্তানি তালেবান বা TTPর হামলা হতে পারে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আত্মঘাতী হামলাকারীর বিচ্ছিন্ন মাথা।